সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছি। তোমরা যে যেখানে বসে আমার ক্লাসটি দেখছো, সবাইকে জানাচ্ছি কানিস ফাতেমা গার্লস সেশন কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন রসায়ন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলো শিক্ষার্থীরা, প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি জয়ন্ত কুমার নন্দী, প্রভাষক, কানিস ফাতেমা গার্লস সেশন কলেজ, মানিকগঞ্জ। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, এখনও যদি কেউ খাতা কলম বের না করে থাকো, তাহলে খাতা কলম বের করো এবং ক্লাসটি মনোযোগ সহকারে করার চেষ্টা করো। চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। ক্লাসের শুরুতেই তোমাদের একটি ভিডিও দেখায়, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওটি লক্ষ্য করলে। এখন বলো তো, এই ভিডিওটিতে তোমরা কি দেখেছো? হ্যাঁ, বিভিন্ন শক্তি স্তরের অরবিটাল চিত্র তোমরা লক্ষ্য করেছো। তাহলে আজকের পাঠের বিষয় অরবিটাল। আজকে আমরা অরবিটাল সম্পর্কে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আমরা কি শিখব তা প্রথমে জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা অরবিট কি তা বলতে পারবে, অরবিটালের সংজ্ঞা বলতে পারবে, অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য করতে পারবে, অরবিটাল সময়ের আকৃতি বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা প্রথমে জানার চেষ্টা করব অরবিট ও অরবিটাল কি। অরবিট পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনের জন্য ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি সম্পন্ন কতকগুলো কক্ষপথ রয়েছে, যা তোমরা ইতিপূর্বে জেনেছ। এই কক্ষপথগুলোকে অরবিট বলে। শক্তি স্তরের ইংরেজি শব্দ অরবিট, অর্থাৎ নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল ইলেকট্রনের পথকে অরবিট বলে। নিউক্লিয়াস থেকে যত দূরে শক্তি স্তর বা অরবিট অবস্থান করে, অরবিটালের আকার তত বৃদ্ধি পায়। যেমন নিউক্লিয়াসের নিকটবর্তী প্রথম শক্তি স্তর কে শেল বা প্রথম অরবিট, দ্বিতীয় শক্তি স্তর এল শেল বা দ্বিতীয় অরবিট, অর্থাৎ প্রথম অরবিট থেকে দ্বিতীয় অরবিটের আকার বড়। এখন আমরা জানব অরবিটাল। কোনো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট যে বিশেষ ত্রিমাত্রিক অঞ্চলে কোনো ইলেকট্রনের উপস্থিতির সর্বোচ্চ সম্ভাব্যতা থাকে তাকে অরবিটাল বলে। অন্য কথায়, নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই অঞ্চলকে অরবিটাল বলে। অরবিটাল শব্দটি দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তি স্তর বোঝানো হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য আমি যদি তোমাদের কলেজ ক্যাম্পাসটাকে টোটালি কোনো একটি পরমাণুর সাথে তুলনা করি, এবং এই কলেজ ক্যাম্পাসের যখন তোমাদের সকালবেলায় অ্যাসেম্বলি হয়, তখন অ্যাসেম্বলিতে তখন ক্যাম্পাসের সমস্ত স্টুডেন্ট কিন্তু মাঠের ভিতরে নির্দিষ্ট সারিতে দাঁড়িয়ে থাকে এবং শিক্ষক মণ্ডলীও কিন্তু মাঠে থাকে। তাহলে ক্যাম্পাসে দেখো কোথাও কোনো স্টুডেন্ট বা শিক্ষক মণ্ডলী থাকে না। কোথায় থাকে? ক্যাম্পাসে মাঠের ভিতরেই থাকে। তাহলে যদি আমরা এই স্টুডেন্ট এবং টিচার্স সবাইকে যদি আমরা ইলেকট্রনের সাথে তুলনা করি, তাহলে ওই অঞ্চলটা বলতে মাঠেই এই হচ্ছে স্টুডেন্ট বা টিচাররা কিন্তু বেশি পরিমাণে অবস্থান করছে, সর্বোচ্চ পরিমাণে অবস্থান করছে।
এজন্য ওই অঞ্চলটাকেই আমরা বলবো হচ্ছে অরবিটাল। তো আমরা এই ছোট্ট একটি উদাহরণের সাহায্যে তোমরা অরবিটাল বিষয়টি তোমাদের হয়তো ক্লিয়ার হয়েছে। সংজ্ঞার সাথে একটু মেলানোর যদি চেষ্টা করি যে কোনো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট যে বিশেষ ত্রিমাত্রিক অঞ্চলে কোনো ইলেকট্রনের উপস্থিতির সর্বোচ্চ সম্ভাবনা থাকে তাকে অরবিটাল বলে। অন্য কথায় নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি সেই অঞ্চলে বা সেই অঞ্চলকে অরবিটাল বলে। আশা করি শিক্ষার্থীরা অরবিট এবং অরবিটাল কি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা জানার চেষ্টা করি অরবিট এবং অরবিটালের মধ্যে তুলনা বা পার্থক্য। পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে আবর্তনের জন্য ইলেকট্রনের নির্দিষ্ট শক্তি সম্পন্ন কতগুলো কক্ষপথ রয়েছে, এই কক্ষপথগুলোকে অরবিট বলে। আর অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ত্রিমাত্রিক যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি সেই অঞ্চলকে অরবিটাল বলে। 2 নম্বর পয়েন্ট লক্ষ্য করো, অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারিদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করে বোঝায়, আর অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রন আবর্তন করে বোঝায়। ইলেকট্রনকে কণা হিসাবে বিবেচনা করে অরবিটালের অবতারণা করা হয়, আর অরবিটাল হচ্ছে ইলেকট্রনগুলোকে মেঘ রূপে বিবেচনা করে অরবিটালের অবতারণা করা হয়। 4 নম্বর, অরবিটাল সমূহ প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সাথে সম্পর্কিত, আর অরবিটাল সমূহ কোয়ান্টাম সংখ্যা n এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর সাথে সম্পর্কিত। অরবিটকে k, l, m, n ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় এবং অরবিটালকে s, p, d, f ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন অরবিটে ইলেকট্রনের শক্তি ভিন্ন ভিন্ন থাকে। 6 নম্বর, একই উপস্তরে বিভিন্ন অরবিটালের শক্তি সমান। যেমন পি উপস্তরের বিভিন্ন অরবিটালের px, py, pz শক্তি কিন্তু সমান। তেমনি দেখো ডি এর ক্ষেত্রেও dxy, dyz, dzx, dx স্কয়ার, y স্কয়ার, dz স্কয়ার এই 5টি উপস্তর কিন্তু ডি এর ক্ষেত্রেই সমান। প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার ইলেকট্রন থাকে প্রত্যেকটি অরবিটালে, অর্থাৎ প্রত্যেকটি সৌরশক্তি স্তরে প্রতিটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে। এস অরবিটালে প্রত্যেকটি অরবিটালে এস অরবিটালে কিন্তু থাকে 2টি এবং পি অরবিটালে থাকে হচ্ছে 6টি। সেক্ষেত্রে px এ 2টি, py তে 2টি, pz এ 2টি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অরবিট ও অরবিটালের মধ্যে তুলনা এটি খুব সুন্দরভাবে মুখস্থ করবে বাসায়। এরপরে লক্ষ্য করো অরবিটাল বা উপশক্তি স্তর। আমরা গত একটি ক্লাসে অরবিটালের সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে আমরা সেই অরবিটাল সম্পর্কে একটু বিশদ আকারে আলোচনা করার চেষ্টা করব। গ্রুপ 1 এর ক্ষার ধাতুর পারমাণবিক বর্ণালীতে 4 ধরনের বর্ণালী দেখা যায়। বিজ্ঞানীরা তাদেরকে তীক্ষ্ণ, যেটি ইংলিশে শার্প, প্রধান, প্রিন্সিপাল, পরিব্যাপ্ত, ডিফিউজড ও মৌখিক, ফান্ডামেন্টাল নামকরণ করে এই ইংরেজি নামের প্রথম অক্ষর অনুসারে উপশক্তি স্তরগুলোকে যথাক্রমে SPDF প্রতীক দ্বারা অভিহিত করেন। যার কারণেই কিন্তু আমাদের যে অরবিটাল সেটি হচ্ছে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। এখন আমরা জানার চেষ্টা করব s অরবিটাল কি বা s অরবিটালটি কেমন। তোমরা আগেই জেনেছো s অরবিটাল হচ্ছে গোলাকার। তরঙ্গ বলবিদ্যার সাহায্যে হিসাব করে দেখা গেছে s অরবিটাল নিউক্লিয়াসের চারিদিকে সমানভাবে পরিব্যাপ্ত। s অরবিটালের আকৃতি গোলকের মতো বা বর্তুলাকারের। s অরবিটাল ত্রিমাত্রিকভাবে x অক্ষ, দেখো x অক্ষ, y অক্ষ এবং z অক্ষ বরাবর সমভাবে বিস্তৃত। প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান যত বড় হবে s অরবিটালের আকারও তত বড় হবে, কারণ n এর মান বৃদ্ধির সাথে সাথে কেন্দ্র থেকে অরবিটালের দূরত্ব বৃদ্ধি পায়। সুতরাং 2s অরবিটালের আকারের 1s অরবিটাল আকার অপেক্ষা বড়। আবার 1s অরবিটালের ক্ষেত্রে নিউক্লিয়াসের নিকট ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু নিউক্লিয়াস হতে দূরত্ব বাড়ার সাথে সাথে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে যায়, যার জন্য 2s ইলেকট্রনের ঘনত্ব 1s
অরবিটালের ইলেকট্রনের ঘনত্ব অপেক্ষা কম হবে। বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য তোমরা একটু খেয়াল করো, 1s অরবিটালে ইলেকট্রন থাকে 2টি এবং 2s অরবিটালে ইলেকট্রন থাকে 2টি। কিন্তু আকার যেহেতু 1s এর থেকে 2s এ বেশি, তাহলে 2টি ইলেকট্রন কিন্তু একটি বৃহৎ জায়গায় অবস্থান করছে। এবং 1s অরবিটালের আকার যেহেতু ছোট, তাহলে 2টি ইলেকট্রন কিন্তু ক্ষুদ্র আকারের মধ্যে অবস্থান করছে। আর ক্ষুদ্র আকারের মধ্যে অবস্থান করার কারণেই কিন্তু 1s অরবিটালের ঘনত্ব বেশি হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1s, 2s, 3s, 4s, 5s আস্তে আস্তে কিন্তু দেখো তোমরা লক্ষ্য করো নিচের দিকে আকার বৃদ্ধি পাচ্ছে। আর ইলেকট্রনের ঘনত্বের ক্ষেত্রে কিন্তু 1s থেকে 2s, 2s থেকে 3s, 3s এর থেকে 4s এবং 5s আস্তে আস্তে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব কিন্তু হ্রাস পাচ্ছে। যেহেতু আকার বড়, ইলেকট্রনের ঘনত্ব অনেক বৃহৎ জায়গায় 2টি ইলেকট্রন অবস্থান করে, যার কারণে কিন্তু ঘনত্ব হ্রাস পাচ্ছে। আশা করি তোমরা এস অরবিটাল বুঝতে পেরেছো। এরপরে তোমরা লক্ষ্য করো 2s অরবিটালের মধ্যবর্তী যে স্থানে, একটু খেয়াল করো 2s অরবিটাল। তো যদি আমরা এই চিত্রটা লক্ষ্য করি 1s ও 2s অরবিটাল, দেখো প্রথমটি হচ্ছে 1s অরবিটাল এবং সর্ববহিস্থ যেটি সেটা হচ্ছে 2s অরবিটাল। তো 2s অরবিটালের মধ্যবর্তী স্থানে যে ইলেকট্রন ঘনত্ব সবচেয়ে কম তাকে নোড বলে। এই দেখো এটি হচ্ছে 1s এবং এটি হচ্ছে 2s, এর মাঝামাঝি যে অবস্থান, ইলেকট্রন তো বিভিন্ন কক্ষপথ বা শক্তি স্তরে অবস্থান করে, এই মাঝে কিন্তু ফাঁকা থাকে। তাহলে এই 1s এবং 2s, এই দুইয়ের মাঝে যে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা বলবো নোড। অর্থাৎ 1s অরবিটালের কোনো নোড নেই, কিন্তু 2s অরবিটালে একটি নোড আছে। এই যে নোডটি হচ্ছে, এই হচ্ছে একটি নোড, কিন্তু 1s অরবিটালের ভিতরে দেখো, ভিতরে নিউক্লিয়াস এবং শক্তি স্তর, এর মধ্যে কোনো নোড নেই বা ফাঁকা স্থান নাই। এরপরে আমরা জানবো হচ্ছে পি অরবিটাল। তোমার পি অরবিটালের চিত্রটি আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো। পি অরবিটাল আমরাকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে px, py, pz এবং প্রত্যেকটি অরবিটালের শক্তি কিন্তু সমান। px অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, py তেও 2টি এবং pz এ 2টি, টোটাল পি অরবিটালে ইলেকট্রন থাকবে 6টি। পি অরবিটালের আকৃতি এস অরবিটাল হতে সম্পূর্ণ ভিন্ন। পি অরবিটালের আকৃতি ডাম্বেলের মতো। পি অরবিটাল 3টি এবং এদের আকার আকৃতি অভিন্ন এবং এরা সমশক্তি সম্পন্ন। এই অরবিটাল 3টি শক্তি, আকার ও আকৃতি অভিন্ন হলেও এদের দিক ভিন্ন। অর্থাৎ কোনোটি এক্স অক্ষ বরাবর, কোনোটি ওয়াই অক্ষ বরাবর, আবার কোনোটি জেড অক্ষ বরাবর। অরবিটাল 3টিকে এক্স, ওয়াই ও জেড অক্ষ দ্বারা প্রকাশ করা হয়। px, py ও pz অরবিটাল পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। px, py ও pz অরবিটাল 3টির সংযোগস্থলে পরমাণুটির নিউক্লিয়াস অবস্থান করে। একেবারে সংযোগস্থলে পরমাণুটির নিউক্লিয়াস অবস্থান করবে। প্রতিটি পি অরবিটালের ডাম্বেল দুটিতে ইলেকট্রন বেগের ঘনত্ব সর্বাধিক থাকে। এই ডাম্বেলের ভিতরে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু সর্বাধিক থাকে। ডাম্বেলের বিপরীত অংশ দুটিকে লোব বলে। প্রতিটি পি অরবিটালের ইলেকট্রন বেগের দুটি লোবকে একটি নোড প্লেন আলাদা করে রাখে। এই যে দেখো প্রত্যেকটি ডাম্বেলের মাঝখান দিয়ে একটা যে অক্ষ দেওয়া আছে, এই একটা যদি নোড প্লেন কল্পনা করা হয়, এটি প্রত্যেকটি অরবিটালকে কী করে রাখে, আলাদা করে রাখে। নোডাল প্লেনটি নিউক্লিয়াসকে ভেদ করে। উল্লেখ্য প্রতিটি পি অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, অর্থাৎ প্রত্যেকটি অরবিটালে কিন্তু সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। এমত অবস্থায় নিজের কক্ষের ইলেকট্রন দুটির ঘূর্ণন বিপরীতমুখী, অর্থাৎ একটি ঘড়ির কাঁটার দিকে, অন্যটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। 3p, 4p এর আকৃতি 2p এর মতো, কিন্তু অধিক শক্তি সম্পন্ন। এরপরে লক্ষ্য করো ডি অরবিটাল। ডি অরবিটাল হচ্ছে 5টি, dxy, dyz, dzx, dx স্কয়ার, y স্কয়ার, dz স্কয়ার। ডি অরবিটালের জ্যামিতিক আকৃতি বেশ জটিল। ডি অরবিটালের সংখ্যা 5টি এবং
এরা হলো dxy, dyz, dzx, dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার। এরা সমশক্তি সম্পন্ন, কিন্তু প্রত্যেকের আকৃতি ও দিক স্থিতি ভিন্ন ভিন্ন। ডি অরবিটালের আকৃতি 4টি লোব বিশিষ্ট দ্বি ডাম্বেলের মতো। dxy এর 4টি লোব x ও y অক্ষের মাঝখানে। dxy এর 4টি লোব দেখো x ও y অক্ষের মাঝখানে। বা dyz এর 4টি লোব y ও z অক্ষের মাঝখানে। dzx এর 4টি লোব z ও x অক্ষের মাঝখানে অবস্থান করে। dx স্কয়ার মাইনাস y স্কয়ারের 4টি লোব x ও y অক্ষ বরাবর অবস্থান করে। dz স্কয়ার অরবিটালের ইলেকট্রন মেঘ z অক্ষ বরাবর এবং কিছু ইলেকট্রন মেঘ চক্রাকারে x ও y অক্ষের ছেদ বিন্দুতে কেন্দ্র করে অবস্থান করে, তোমরা লক্ষ্য করছো। তাহলে আমরা সামগ্রিকভাবে যদি বলার চেষ্টা করি, ডি অক্সাইড হবে হচ্ছে x ও y অক্ষের মাঝে লোব 4টি, dyz y ও z অক্ষের মাঝে লোব 4টি থাকবে। দেখো dxz সেটি থাকবে হচ্ছে x ও z অক্ষের মাঝে লোব 4টি। dx স্কয়ার y স্কয়ার এটি থাকবে x অক্ষ এবং y অক্ষ বরাবর, এবং dz স্কয়ার এটি একটি থাকবে হচ্ছে z অক্ষ বরাবর, অন্যটি x ও y অক্ষের ছেদ বিন্দুতে কেন্দ্র করে অবস্থান করবে। এরপর লক্ষ্য করো এফ অরবিটাল। এফ অরবিটালের কিন্তু জ্যামিতিক আকৃতি বেশ জটিল। তো আমরা নামগুলো একটু জেনে রাখি, যে এফ ওয়াই 3x স্কয়ার মাইনাস y স্কয়ার, এফ জেড x স্কয়ার মাইনাস y স্কয়ার, এফ ওয়াই জেড স্কয়ার, এফ জেড কিউ, এফ জেড এক্স স্কয়ার, এফ এক্স ওয়াই জেড এবং এফ এক্স এক্স স্কয়ার মাইনাস 3y স্কয়ার। তো এফ অরবিটাল কিন্তু এই 7টি, এবং 7টি অরবিটালের প্রত্যেকটি অরবিটাল কিন্তু সমশক্তি সম্পন্ন, এবং প্রত্যেকটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকে, একটি ঘড়ির কাঁটার দিকে এবং আরেকটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। টোটাল এফ অরবিটালে ইলেকট্রন থাকে হচ্ছে 14টি, এবং এর এফ অরবিটাল অর্থাৎ 7টি যে ভাগে ভাগ করা হয়, সেই 7টি ভাগের প্রত্যেকটিতে 2টি ইলেকট্রন অবস্থান করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমরা দুটি বাড়ির কাজ লিখে নাও। প্রথম বাড়ির কাজ, অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর, অরবিটাল সমূহের আকৃতি ব্যাখ্যা করো। অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লেখো, অরবিটাল সমূহের আকৃতি ব্যাখ্যা করো। আশা করি শিক্ষার্থীরা বাড়ির কাজ দুটি লিখতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্তই। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করো। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।